দালিয়ান থেকে বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক শীর্ষ বৈঠক শুক্রবার। বাণিজ্য, বিনিয়োগ, কৌশলগত সহযোগিতায় নতুন সূচনার প্রত্যাশা। নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ঋণ প্রায় ২৭,০০০ কোটি টাকা। বিতরণ করা ঋণের ৩৪%ই খেলাপি। দিনাজপুরে ৪ জনকে পুশিন, নওগাঁয় শূন্যরেখায় আটক ৯। চলতি মাসে বিএসএফের অর্ধশত চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। চট্টগ্রামে মসজিদে মিলল ইমামের মরদেহ। কয়েক ঘন্টার ব্যবধানে আরও ২ মৃত্যুতে চাঞ্চল্য, কারণ খুঁজছে পুলিশ। রাজবাড়ীতে ন্যায্য মূল্য না পেয়ে পেঁয়াজ নদীতে ফেললেন কৃষক। উঠছে না উৎপাদন খরচ, সংরক্ষণে জোর কৃষি বিভাগে। মেট্রো রেলে মোবাইল চুরির হিড়িক, ধরা পড়েছে ৭০ জন। সিসিটিভির ফুটেজ দিচ্ছে না কর্তৃপক্ষ, অভিযোগ নিচ্ছে না থানা। শুভেচ্ছা স্টার নিউজ প্রাইমে, সঙ্গে আমি শান্তা শারলিন। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চীনের অর্থনৈতিক কেন্দ্র দালিয়ানে বিশ্বমঞ্চে দেশের অবস্থান তুলে ধরার পর এবার ক্ষমতা কেন্দ্র বেইজিংয়ে রয়েছেন প্রধানমন্ত্রী। তাতে বহুল প্রত্যাশিত শি জিনপিং তারেক রহমান শীর্ষ বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ। দুই নেতার এই বৈঠক থেকে বাণিজ্য, বিনিয়োগ এবং কৌশলগত সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা হবে বলে প্রত্যাশা। বেইজিং থেকে জাকারিয়া আহমেদের রিপোর্ট দেখুন। চীনের ক্ষমতার কেন্দ্র বেইজিংয়ে প্রধানমন্ত্রী, সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান। বেইজিংয়ের চাওমিং স্টেশন থেকে যান চীনের রাষ্ট্রীয় অতিথি ভবনে, থাকবেন সেখানেই। বৃহস্পতি ও শুক্র এই দুদিন বেইজিংয়ে ব্যস্ত সময় পার করবেন সরকার প্রধান। দালিয়ানে বিশ্ব অর্থনীতি বিষয়ক সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরার পর এবার তার সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বহু প্রতীক্ষিত শীর্ষ বৈঠক। শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, প্রযুক্তি সহযোগিতা সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে দুই নেতার মধ্যে। সই হতে পারে ১৫ থেকে ১৭টি চুক্তি ও সমঝোতা স্মারক। বেইজিংয়ে পৌঁছানোর আগে চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বৈশ্বিক অর্থনীতির পরিবর্তিত বাস্তবতা, জলবায়ু সংকট মোকাবেলা এবং উন্নয়নশীল দেশগুলোর চ্যালেঞ্জ তুলে ধরেন। এই সম্মেলনে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও গণমাধ্যম প্রতিনিধি সহ অংশ নেন প্রায় ১৫০০ অতিথি। উচ্চ পর্যায়ের এই অধিবেশনে গিনির প্রধানমন্ত্রী আমাদো উরি বাহ সহ অংশ নেন ৯টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। দালিয়ান থেকে বেইজিং এই সফরের পথচলা তাই কেবল ভৌগোলিক দূরত্ব অতিক্রমের গল্প নয়, বরং দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের নতুন দিগন্ত উন্মোচনের বার্তা। প্রধানমন্ত্রীর ৪ দিনের চীন সফরের ২ দিন শেষ হয়েছে। সামনে যে ২ দিন বাকি আছে সেই ২ দিনই মূল আকর্ষণ হতে চলেছে। অর্থাৎ এই ২ দিনের শেষ দিনে শুক্রবার তিনি সাক্ষাৎ করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে, যেখান থেকে বাংলাদেশের সঙ্গে চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য সহায়তা থেকে শুরু করে পদ্মা এবং তিস্তা ব্যারেজকে কিভাবে বাস্তবায়ন করা যায় সেই বিষয়গুলো উঠে আসবে। অর্থাৎ এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ এবং চীনের যে সম্পর্ক সেটিকে আরও কিভাবে সাফল্যমণ্ডিত করা যায়, এই সফরের মধ্য দিয়ে সেটি হতে যাচ্ছে মূল বার্তা। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, বেইজিং, চীন। প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে বিস্তারিত জানাতে বেইজিং থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে জাকারিয়া আহমেদ। যাচ্ছি তার কাছে। জাকারিয়া, ক্ষমতার কেন্দ্রবিন্দু বলা হয়, চীনের ক্ষমতার কেন্দ্রবিন্দু বলা হয়ে থাকে বেইজিংকে। সেই বেইজিংয়ে রয়েছেন প্রধানমন্ত্রী। এই সফরে কি কি প্রত্যাশা রাখতে পারে বাংলাদেশের মানুষ? প্রধানমন্ত্রী তারেক রহমান কি নিয়ে আসবেন? শার্লিন, বেইজিং একেবারেই চীনের যে ক্ষমতার কেন্দ্রবিন্দু সেটি বেইজিং, এবং আরেকটি পরিচয় আছে চীনের দুঃখ হোয়াংহো। সেই হোয়াংহো তীরের যেটি দুঃখ ছিল এক সময়, সেই দুঃখের তীরের যে জনপদ চীনের,
সেই চীন কিভাবে এত সম্প্রসারণ করেছে তার অর্থনীতিকে, তার মানুষকে কিভাবে শক্তিতে রূপান্তরিত করেছে, এই ব্যাপারগুলো শুধু দক্ষিণ এশিয়ার মানুষদের, বিশেষ করে বাংলাদেশকেও আকৃষ্ট করে। এবং যে কারণে আমরা দেখেছি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তার যে প্রথম বিদেশ সফর, তিনি মালয়েশিয়া থেকেই এই চীনে এসেছেন। যদিও তিনি সোমবার দিন চীনের দালিয়ান শহরে এসেছিলেন, সেখানে ইকোনমিক ফোরামের একটি সম্মেলনে যোগ দিয়েছেন, তবে তার রাষ্ট্রীয় যে সফরসূচি, রাষ্ট্রীয় যে আনুষ্ঠানিকতা, সেটি আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে। কারণ তিনি চীনের প্রেসিডেন্ট লি কুয়াংয়ের আমন্ত্রণেই এই চীনে এসেছেন। আগামীকাল তাকে রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা কিংবা অভ্যর্থনা জানাবেন চীনের প্রধানমন্ত্রী, চীনের সেই গ্রেট হলে তাকে অভ্যর্থনা জানাবেন। এবং আগামীকাল পরে শুক্রবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কিংবা সবচেয়ে আকর্ষণীয় যে তার সফরসূচির যে কর্মসূচি, সেটি অনুষ্ঠিত হবে। তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং বাংলাদেশের সঙ্গে চীনের যে সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক, বিনিয়োগ, বাণিজ্য, এই ব্যাপারগুলো সেই বৈঠকে উঠে আসবে। বিশেষ করে পদ্মা এবং তিস্তা ব্যারেজ প্রকল্পগুলো আলোচিত হবে। এবং এই যে সফরে দুটি চুক্তি সহ প্রায় 17টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আজকে তিনি দালিয়ান শহর থেকে দুপুরের পরে রওনা দেন। বুলেট ট্রেনে করে তিনি এই বেজিং শহরে এসে পৌঁছান চীনের সময় 5:36 এবং তাকে এখানে চীনের সরকারের তরফ থেকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয় এবং চীনের যে সুসজ্জিত একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করে। এবং তখন তিনি সেখান থেকে চলে যান চীনের যে রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াই ইতোই, সেখানে তিনি উঠেছেন বলে আমাদেরকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুম্মন। তার সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমান, তিনিও রয়েছেন, পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং তার যে উপদেষ্টা রয়েছেন হুমায়ুন কবির, মাহাদি আমিন, তারাও তার সঙ্গে রয়েছেন। আগামীকাল থেকে তার যে সফর কর্মসূচি শুরু হবে, সেখানে বাংলাদেশ এবং চীনের যে পারস্পরিক সম্পর্ক, বাণিজ্য সহায়তা, উন্নয়ন সহযোগিতা, অবকাঠামোগত উন্নয়ন, এই সবিস্তারে বাংলাদেশের মানুষও তাকিয়ে আছে। এই সফর একটি সফল সফর হিসেবে পরিগণিত হবে এবং এই সফরের মধ্যে দিয়ে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সামাজিক বা অবকাঠামোগত উন্নয়ন, সেটি আরও ত্বরান্বিত হবে। এই প্রত্যাশা আপাতত করছে বাংলাদেশের মানুষজন। নিশ্চয়ই জাকারিয়া, আমরাও সেই প্রত্যাশায় রাখছি। অনেক ধন্যবাদ জাকারিয়া আহমেদকে যুক্ত হওয়ার জন্য। বেইজিং থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন জাকারিয়া আহমেদ। যাচ্ছে পরের খবরে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকে ঢাকা বেইজিং সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছে চীন। সফরে একাধিক বড় অবকাঠামো, শিল্প ও অর্থনৈতিক সহযোগিতা চুক্তির সই হওয়ার সম্ভাবনাও রয়েছে। এই সফর শুধু দ্বিপক্ষীয় সম্পর্ককেই আরও শক্তিশালী করবে না, বরং আঞ্চলিক ও বৈশ্বিক কৌশলগত সমীকরণেও বাংলাদেশের অবস্থানকে নতুন মাত্রা দিতে পারে। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের এক মতামত নিবন্ধে উঠে এসেছে এমন মন্তব্য। দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া থেকে বর্তমানে চীনে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে ঢাকা বেইজিং সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছে চীন। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের এক মতামত নিবন্ধে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর দুই দেশের কৌশলগত সমীকরণের নতুন মাত্রা যোগ করবে। ধারণা করা হচ্ছে এই সফরে 15টিরও বেশি দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা সই হতে পারে, যার মধ্যে বড় অবকাঠামো ও শিল্প খাতের প্রকল্পও থাকবে। নিবন্ধে অর্থনৈতিক ও কাঠামোগত সহযোগিতার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। টানা 15 বছর ধরে চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। এছাড়া শতভাগ শুল্কযোগ্য পণ্যে শূন্য শুল্ক সুবিধা এবং পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প বাংলাদেশের পরিবহন ব্যবস্থার আমূল পরিবর্তন করেছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং রোহিঙ্গা সংকট মোকাবিলা সহ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতেও দুই দেশ একসঙ্গে কাজ করে যাচ্ছে বলেও নিবন্ধে উল্লেখ করা হয়েছে। তবে এই সাফল্যের পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্কের কিছু বড় চ্যালেঞ্জও উঠে এসেছে গ্লোবাল টাইমসের নিবন্ধে। এর মধ্যে রয়েছে কিছু পরাশক্তির প্রভাব খাটানোর চেষ্টা এবং ঋণের ফাঁদ তত্ত্বের মতো প্রচারণার মাধ্যমে চীনের সহযোগিতাকে প্রশ্নবিদ্ধ করা। এছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা এবং চীনকে ঘিরে ভিন্নমুখী দৃষ্টিভঙ্গি ও সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়েছে। এই বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলায় খোলামেলা সংলাপ ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির উপর গুরুত্ব দিয়েছে গ্লোবাল টাইমস। পাশাপাশি বাংলাদেশের নীতি নির্ধারকদের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশ ফার্স্ট নীতি অনুসরণের আহ্বান জানানো হয়েছে। নিবন্ধে চীনা বিনিয়োগ, উৎপাদন কেন্দ্র স্থাপন এবং আঞ্চলিক বাণিজ্য ও সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনাও তুলে ধরা হয়েছে। পূর্ব ও পশ্চিমের অভিজ্ঞতার সমন্বয় বাংলাদেশ নিজস্ব আধুনিকায়নের পথ তৈরি করতে সক্ষম বলছে গ্লোবাল টাইমস।
কাজী শাহরিন, স্টার নিউজ। প্রধানমন্ত্রীর চীন সফরের মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব বলে আশা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন যে দেশকে আত্মনির্ভরশীল করাই সরকারের লক্ষ্য। বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন। বাংলাদেশ বিশেষ করে বিএনপির একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, আপনারা জানেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের যে ঘাটতি, বাণিজ্য ঘাটতি প্রায় $24 বিলিয়ন মতো, এটিকে কমিয়ে আনতে হবে। সে ব্যাপারে দেশের জনগণ প্রত্যাশা করে দেশের প্রধানমন্ত্রী এ বিষয়ে যুগোপযোগী এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। দেশের ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিতরণ করা ঋণের 1/3 পরিণত হয়েছে খেলাপিতে। এ খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ প্রায় 26,700 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, বেনামি ঋণ গ্রহীতাদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে হবে সরকারকে। আর কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে যে এ খাতের খেলাপি ঋণ পুনরুদ্ধারে আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিস্তারিত ওয়ালিদ সাকিবের রিপোর্ট। গেল 1.5 দশকে দেশের ব্যাংক খাতের মতো লুটপাটের শিকার হয়েছে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো। এই খাত থেকেও জালিয়াতির মাধ্যমে বের করে নেওয়া হয় হাজার হাজার কোটি টাকা। ফলে বিতরণ করা ঋণের বড় অংশই পরিণত হয় খেলাপিতে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বা এনবিএফআইগুলোর বিতরণ করা ঋণের 34% বেশিই এখন খেলাপি। গেল মার্চ মাস শেষে ফাইন্যান্স কোম্পানিগুলোর খেলাপি ঋণের পরিমাণ 26,695 কোটি টাকা। এবছরের জানুয়ারি থেকে মার্চ, এই 3 মাসেই যা বেড়েছে 402 কোটি টাকা। খাত বিশ্লেষকরা বলছেন, ঋণের নামে যেসব দুর্বৃত্তরা অর্থ লোপাট করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে সরকারকে। এজন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। নজরদারি বাড়াতে হবে কেন্দ্রীয় ব্যাংকেরও। আমরা সত্যি অবাক হতে হয় যে ব্যাংকিং ব্যবস্থার পাশাপাশি নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকেও এমন দুর্বৃত্ত ব্যবসায়ী বা বড়োয়ার তারা এখান থেকে টাকা নিয়েছেন, যারা এখানে প্রদান করা বা ফেরত দেওয়ার কথা তারা আর মাথায় আনছেন না। আমাদেরকে বেছে বেছে যারা হ্যাবিচুয়াল ডিফল্টার, ইচ্ছাকৃতভাবে যারা ঋণ খেলাপি, তারা ব্যাংকে হোক অথবা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে হোক না কেন, সরকারের উচিত হবে তাদেরকে সঠিকভাবে আইডেন্টিফাই করা এবং তাদেরকে প্রচলিত যে আইন কানুন আছে সেই বিধিবিধানের মাধ্যমে বিচার ব্যবস্থাকে ত্বরান্বিত করা। কেন্দ্রীয় ব্যাংক বলছে, খেলাপি ঋণে জর্জরিত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ঋণ আদায়ের সুনির্দিষ্ট রোডম্যাপ করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আশানুরূপ উন্নতি না হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। কেউই কিন্তু আমাদের ওয়াচ যে লিস্টের বাইরে নেই, তাদেরকে কঠোরভাবে আমরা নজরদারি করছি এবং নজরদারির কারণেই তারা নিজেরাও আগের তুলনায় অনেকেই তাদের কার্যক্রমে শৈথল্য প্রদর্শন করত। তারা কিন্তু অনেকে আড়মোড়া ভেঙে জেগে উঠেছে। তারা এখন নিজেদের প্রতিষ্ঠানের অ্যাসেট কোয়ালিটি কীভাবে ইমপ্রুভ করা যায় তারা তাদের সর্বশক্তি নিয়োগ করেছে। এদিকে অনিয়ম অব্যবস্থাপনায় দুর্বল হয়ে পড়া 5 আর্থিক প্রতিষ্ঠানকে শিগগিরই বন্ধ ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। এখন চলছে সম্পদ ও দায় নির্ণয়ের প্রক্রিয়া। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা। মুদি দোকান, প্রসাধন সামগ্রীর দোকান সহ এ ধরনের কিছু ব্যবসায়িক খাতকে 2026-2027 অর্থ বছরের সুনির্দিষ্ট করের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী একথা জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়। মন্ত্রীর তথ্য অনুযায়ী আগামী অর্থবছরে যেসব ব্যবসায়ী খাতকে ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা রয়েছে সেগুলো হলো মুদি দোকান, তৈরি পোশাক বা কাপড় বিক্রেতা, কনফেকশনারি, প্রসাধন সামগ্রীর দোকান, প্লাস্টিক ও সিরামিকের গৃহস্থালী পণ্য, জুতার দোকান, হার্ডওয়্যার পণ্যের বিক্রেতা, ডেকোরেটরস, মুঠোফোন, এসি, ফ্রিজ, ওভেন ও অন্যান্য ইলেকট্রনিক্স পণ্যের বিক্রেতা, পেইন্ট ও হার্ডওয়্যার এবং স্যানিটারি ও ফিটিংস, টাইলসের দোকান, ঢেউটেনের দোকান, রড ও সিমেন্ট, ফার্নিচার, মিষ্টান্ন ভাণ্ডার ও রেস্তোরাঁ। অর্থমন্ত্রী জানান, বিগত 2024-2025 অর্থ বছরে ভ্যাট বাবদ 1,41,586 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে।
আগামী 2026 এবং 27-এ পুশিন পুশব্যাক ঘিরে বাংলাদেশ ভারত সীমান্তে আতঙ্ক উত্তেজনা। দিনের পর দিন শূন্যরেখায় নানা বয়সীদের জড়ো করছে বিএসএফ। ভোরে বা রাতের আধারেও চলে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা। নওগাঁ সীমান্তে নতুন করে পুশিন চেষ্টার মধ্যে দিনাজপুরে 4 জনের অনুপ্রবেশের অভিযোগ উঠেছে। এছাড়া কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা 2 যুবকের নিখোঁজের অভিযোগ উঠেছে। নওগাঁর সাপাহারের পাতারি সীমান্তের শূন্যরেখা, খোলা আকাশের নিচে নারী ও শিশুসহ পরিবারের 9 সদস্যের অবস্থান। দিনের আলো ফুটতে না ফুটতেই কাঁটাতারের বেড়া পেরিয়ে তাদের ঠেলে দেওয়ার চেষ্টা করে ভারতের এলেনপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা। বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে তা প্রতিহত হওয়ায় শূন্যরেখাতেই আটকে আছে তাদের জীবন। আজকে আনুমানিক ভোর 3টার দিকে ভারত তাদের দেশ থেকে আমাদের বাংলাদেশে পুশিং করার চেষ্টা করেছে। আনুমানিক 9 জন হবে মোটামুটি। ভারতের এই সিদ্ধান্তগুলো আমাদের কাছে খুব জঘন্য লাগে। আমরা জনগণ, আমাদের এই দুঃখ কষ্ট ছাড়া আর কে বুঝবে? সরকার যদি না বুঝে এটা কোন কারণে ভারত এই কাজটা করে। এ অবস্থায় সীমান্ত সুরক্ষায় সতর্ক অবস্থানে বিজিবি, নজর রাখছেন স্থানীয়রাও। এই উত্তেজনার মধ্যেই দিনাজপুরের শঙ্করপুর সীমান্ত দিয়ে 4 জনকে পুশিনের তথ্য মিলেছে। তবে বিজিবি একে বলছে অবৈধ অনুপ্রবেশ। আমরা দুয়াপাড়া পাতারে 4 জনকে পাওয়া যায়, 1 জন মহিলা আর 3 জন পুরুষ। 4 জন পাওয়ার পরে আমরা গ্রামবাসী সহ ওনাকে ধরা হয়। সকালে তাদের ঘোরাফেরা সন্দেহজনক মনে হলে আটক করে নেওয়া হয় শঙ্করপুর ইউনিয়নে। পরে বিজিবির সদস্যরা জানান, পরিচয় যাচাই বাছাই শেষে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আনসার সদস্য যখন জানতে পারে সকালে সঙ্গে সঙ্গে বিজিবিকে জানায়, বিজিবির সঙ্গে সঙ্গে ওখানে যেয়ে তাদেরকে ওখানে পায়। কারণ মহিলা আছে 1 জন, 3 জন পুরুষ। এরা হয়তো বলতে চাচ্ছে না, এটাই মানে স্বাভাবিক যে ওরা হয়তো বলতে চাচ্ছে না যে তাদের নিরাপত্তার জন্য হয়তো তাদেরকে আমরা আবার পাঠিয়ে দিব অথবা আমরা তাদেরকে একসেপ্ট করবো কিনা এই জন্য। এদিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্যরেখায় 10 দিন ধরে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছিলেন 5 তরুণ। তাদের মধ্যে 2 জনের নিখোঁজের খবর মিলেছে, তবে এ বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারছে না বিজিবি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পরে পুশিনের চেষ্টা বাড়িয়েছে বিএসএফ। দেশটির নাগরিকদের একটি অংশকেও ঠেলে দিচ্ছে বাংলাদেশে। রয়েছেন মিয়ানমারের রোহিঙ্গারাও। চলতি মাসে এমন প্রায় অর্ধশত পুশিনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি এবং স্থানীয় গ্রামবাসী। গেল মে মাসে ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর হঠাৎ করে বাংলাদেশে পুশিন চেষ্টা তীব্র হয়। দেশটি ঘোষণা দিয়ে তাদের নাগরিকদের একটি অংশকে ভিনদেশি আখ্যা দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে যাচ্ছে। পুশিন ঠেকাতে সীমান্তের সব জেলার টহল বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি, যাতে চলতি মাসে প্রায় অর্ধশত পুশিনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি ও স্থানীয় গ্রামবাসী। এর মধ্যে জুনের প্রথম 2 সপ্তাহে চেষ্টা হয় 30টির বেশি। পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, লালমনিরহাট, কুষ্টিয়া, মেহেরপুর, জয়পুরহাট, যশোর, সিলেট এবং নেত্রকোনায় সবচেয়ে বেশি পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, যা ব্যর্থ করে দেয় বিজিবি। এর মধ্যে ঝিনাইদহে পিজন ভ্যান দিয়ে সরাসরি নথিহীন ব্যক্তিদের পুশিনের চেষ্টা করে বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশের তথ্য মতে 2025 সালের 7 মে থেকে চলতি বছরের 26 জানুয়ারি পর্যন্ত 2479 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এর মধ্যে 120 থেকে 126 জন ভারতীয় নাগরিক রয়েছেন মিয়ানমারের রোহিঙ্গারাও। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ। স্টার নিউজ প্রাইম ফিরছে একটু পরে। দেখছেন স্টার নিউজ প্রাইম। চট্টগ্রামে কয়েক ঘন্টার ব্যবধানে 3 মৃত্যুতে তৈরি হয়েছে চাঞ্চল্য। কারা হেফাজতে মারা গেছে সাতকানিয়ার এক ব্যবসায়ী। সীতাকুণ্ডের মসজিদে মিলেছে ইমামের ঝুলন্ত মরদেহ, আর পাহাড়তলিতে ছুরিকাঘাতে নিহত এক তরুণ। 3 ঘটনায় তদন্তের কথা বলছে পুলিশ। সৈয়দ তাম্মিম মাহমুদের রিপোর্ট দেখুন।
চট্টগ্রামে কয়েক ঘন্টার ব্যবধানে হত্যাকাণ্ডসহ 3টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি রহস্য ও ক্ষোভের জন্ম দিয়েছে চট্টগ্রাম কারাগারে এক ব্যবসায়ীর মৃত্যু। স্বজনদের দাবি, জমি সংক্রান্ত শুনানির জন্য মঙ্গলবার সকালে সাতকানিয়ার এসিল্যান্ড অফিসে যান ব্যবসায়ী নূর আলম। সেখানে রাজনৈতিক ট্যাগ দিয়ে ডিবি পরিচয়ে সাদা মাইক্রোবাসে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে সুস্থ অবস্থায় দুপুরে তাকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হলেও বুধবার সকালে হঠাৎই আসে তার মৃত্যুর খবর। একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি স্বজনদের। রাজনীতিকের সাথে কোনো জড়িত ছিল না। রাজনীতিকের ছবি লাগাইয়ে এমপির সাথে এটার সাথে ওটার সাথে লাগাইয়ে আমার ভাইকে আজ কোনো দিন দেখি গিয়ে জাঙ্গা সংক্রান্ত নিয়ে অ্যারেস্ট করার জন্য কি অনেক রকম করছে। আমার ভাই সুস্থ মানুষ, আমার চাইতে সুস্থ, তাহলে উনি যে কারাগারে গেছে হাসি মুখে, কালকে উনিকে মারা হলো কেন? এরা স্পেশাল মানে ডিবি পুলিশ ভাড়া করে মানে টাকা দিয়ে মানে আমার ভাইকে গ্রেপ্তার করে কালকে কোর্টে এখানে চালান দিছে। একটা মানুষ সুস্থ মানুষ এসে খুশি সবার সাথে কথা বলতেছে। আমার ভাইকে ডিবি দিয়ে ধরানো হয়েছে। ডিবি কি করছে, কি বিষাক্ত কি খাওয়াইছে, কি মারছে, কি করছে সেটা ডিবি জানে। ভাই আমি জানি না, আমি সুষ্ঠু বিচার চাই। কর্তব্যরত চিকিৎসক জানান, মৃত অবস্থাতেই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। মানে ডেড বডিটা আসলে আসছিল, আসার পর আমরা ইসিজি করছি, ব্রড ডেথ ছিল, তারপর আমরা ডেথ সার্টিফিকেট দিছি। তো কারণ যেহেতু জানি না, এটা কজ আননোন দিছে। মঙ্গলবার রাতে নগরীর পাহাড়তলিতে মাদক কারবারিদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন রিফাত নামে এক যুবক। বাসা থেকে ডেকে নিয়ে তাকে হত্যার অভিযোগ করেছেন স্বজনরা। কেন নিছে স্যার এটা আমি জানি না। সকাল ও তো ঘুম, আমাদের সাথে আজকে খেলা দেখছে। ওরা অন্য লোক কি করে, ওরা মানে কি মাউজির ব্যবসা করে। ওরা হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চালানোর কথা বলছে পুলিশ। তাদের বিরুদ্ধে ওইরকম নাই, এমনি উচ্ছৃঙ্খল ছেলে পেলে আর কি, এগুলা তো ভালো ছেলে না। এইটুকু সিরিয়াসলি ট্রাই করতেছি, ইনশাল্লাহ আইডেন্টিফাই করছি, ধরে ফেলবো ইনশাল্লাহ। এদিকে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার একটি মসজিদের দ্বিতীয় তলা থেকে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এটি হত্যা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখার কথা বলছে পুলিশ। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। ন্যায্য মূল্য না পাওয়ার ক্ষোভে এবার নদীতে পেঁয়াজ ফেলছেন কৃষক। এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি। দাম না থাকায় চরম হতাশ রাজবাড়ীর অন্য পেঁয়াজ চাষিরাও। বস্তা ভর্তি পেঁয়াজ নদীতে ফেলছেন কৃষক। দাম না পেয়ে এভাবেই প্রতিবাদ জানান রাজবাড়ীর চাষি আসগর আলী। খোঁজ নিয়ে জানা যায়, রাজবাড়ীর বাজারগুলোতে প্রতিমন পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র 600 থেকে 700 টাকা মন। কৃষকরা জানান, এই দামে তাদের উৎপাদন খরচই ওঠে না। অন্য অন্য জিনিসের সবকিছুর দামই বেশি, কিন্তু পেঁয়াজের দামটা আর কিরকম ভাবে পাওয়া যাচ্ছে না। পেঁয়াজের দাম তো ধরেন যে সেই হারে যে হারে দাম হওয়ার কথা সে হারে তো দাম নাই। এক মন পিস খরচ হলো 1500 টাকা, বেশি বেচা লাগতেছিল 800-700। উৎপাদন বেশি হয়, দাম কম বলে জানান কৃষি কর্মকর্তা। সংরক্ষণের উপর জোর দিলেন তারা। সেকেন্ড জেনারেশনের হাইব্রিড যারা কিং জাতের পেঁয়াজ বেশি উৎপাদন করে, এর ফলে উৎপাদন অনেক বেড়ে গেছে, ফলনও বেশি। কৃষকের ঘরে এখন আমাদের 3,75,000 মেট্রিক টনের মতো পেঁয়াজ সংরক্ষিত রয়েছে। আমি আশা করি সামনে পেঁয়াজের দাম আরও বাড়বে, কৃষক ন্যায্য মূল্য পাবে, বেশি দাম পাবে। 5,500-এর মতো ব্লোয়ার মেশিন দেওয়া হয়েছে, যেটা দিয়ে প্রায় 70 থেকে 80,000 মেট্রিক টন পেঁয়াজ সংরক্ষণ করা সম্ভব। এর ফলে কিছুটা কৃষক নিস্তার পাচ্ছে। পাশাপাশি সরকার হয়তো ভবিষ্যতে উপজেলা পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে কালেকশন সেন্টার যদি করে এবং সরকারিভাবে টিসিবির মাধ্যমে পেঁয়াজ ক্রয় করে, হয়তো কৃষক কিছুটা মুক্তি পাবে আর কি এখান থেকে। পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ দাবি কৃষকদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে ডাল ও তেল কিনতে 812 কোটি টাকার বেশি ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। একই বৈঠকে এলএনজি, সার আমদানি, টুনা মাছ গবেষণা, বেনাপোল বন্দরের কার্গো হ্যান্ডেলিং এবং ঢাকা দক্ষিণ সিটির খাল পুনরুদ্ধার সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রস্তাবের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মোট 23টি প্রস্তাবের মধ্যে 20টির অনুমোদন দেওয়া হয়। টিসিবির মাধ্যমে 1 কোটি নিম্ন আয়ের পরিবারের কাছে ভর্তুকি মূল্যে সরবরাহের জন্য 22,500 মেট্রিক টন মসুর ডাল এবং 4 কোটি লিটার ভোজ্য তেল কেনা হবে। এতে ব্যয় হবে প্রায় 812 কোটি 31 লাখ টাকা। দেশের গ্যাসের চাহিদা মেটাতে সিঙ্গাপুর থেকে 2 কার্গো এলএনজি আমদানি করা হবে। এ খাতে ব্যয় ধরা হয়েছে প্রায় 1,356 কোটি টাকা।
এছাড়া কৃষি উৎপাদন অব্যাহত রাখতে 30,000 টন ইউরিয়া ও 30,000 টন টিএসপি সার কেনার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মেট্রো রেলের গেটে ভিড়ের মধ্যে ফোন হাতিয়ে স্টেশন থেকে সটকে পড়া, সব মিলে 5 মিনিটের মধ্যে শেষ মোবাইল ফোন চুরির মিশন। রাজধানীর প্রতিটি মেট্রো স্টেশনে এটা এখন নিয়মিত চিত্র। ফোন চুরির পর আরও দুর্ভোগ শুরু হয় ভুক্তভোগীদের। কর্তৃপক্ষ দিতে চায় না সিসিটিভি ফুটেজ, থানাও নিতে চায় না অভিযোগ। সব মিলে অসহায় মেট্রো রেলের যাত্রীরা। মৌমিতা ময়ের একটি রিপোর্ট দেখুন। 7 জুন রাত 8টা বেজে 9 মিনিট। রাজধানীর শাহবাগ মেট্রো স্টেশনে যাত্রীদের ভিড়। হঠাৎ সেখানে শার্ট, প্যান্ট এবং পাঞ্জাবি পরা 2 মধ্যবয়স্কের আনাগোনা দেখা যায়। দুজনের মুখে মাস্ক ও মাথায় টুপি, যাদের নিয়ে খারাপ কিছু সন্দেহের কোনো অবকাশ নেই। মিনিট খানেকের মধ্যে আসলো ট্রেন। ওই 2 ব্যক্তি একজনকে টার্গেট করলেন। টার্গেটের যাতে কোনো সন্দেহ না হয় এজন্য তারা দাঁড়ালেন আলাদা লাইনে। টার্গেট যখনই গেটের ভেতরে ঢুকতে যাবে সেই মুহূর্তেই দৌড়ে গেট পাল্টে ফেলে সেই 2 জন। ছু মেরে পকেট থেকে ফোন নিয়ে নেয় একজন, দিয়ে দেয় পেছনের জনকে। ফোন নিয়েই হাওয়া পাঞ্জাবি পরা চোর। আর প্রথম চোরটি গেটে দাঁড়িয়ে এমন ভাব করতে থাকে যেন একটুর জন্য ট্রেনটা মিস হয়ে গেছে। এত কিছু করার মিনিট 2-এর মধ্যেই স্টেশন থেকে নেমে চলে যায় মোবাইল চোররা। আমি দৌড়িয়ে গিয়ে নিচে গেলাম, কন্ট্রোল রুমে গিয়ে বললাম যে এই ব্যাপার, আমাকে সিসিটিভি ফুটেজটা একটু দেখান। তো ওরা বললো যে না, আপনার জিডি করতে হবে, আদারওয়াইজ আমরা সিসিটিভি ফুটেজ দেখাতে পারবো না। ঘটনার পরপরই শুরু হয় আরেক ভোগান্তি। মেট্রো স্টেশনে অভিযোগ নিয়ে গেলে তারা কোনো সহায়তা করেনি। মেট্রো রেল কর্তৃপক্ষ আমাকে অন্য কোনো ফুটেজ আর দেখালো না, একটা ফুটেজই দেখালো, বললো যে আজকে টাইম শেষ, আমাদের শিফটিং হবে। ফুটেজটা পেতে আমাদের সময় লেগেছে 1 সপ্তাহ। এটা আমার কাছে খুবই আশ্চর্য লাগছে এবং দুঃখজনক ব্যাপার। ভুক্তভোগী সোহেল রানার মতো এমন ঘটনা এখন নিত্যদিনের। ফোন হারানোর পর সবচেয়ে বড় সমস্যা, ভুক্তভোগী জানতে পারেন না ঘটনা কোথায় ঘটেছে। তাই থানাগুলো অভিযোগ নিতে চায় না। মেট্রো রেলের নিরাপত্তা দেখে এমআরটি পুলিশ, কিন্তু অভিযোগ দিতে হয় থানায়। তদন্ত নিয়েও বাধে দ্বন্দ্ব। এই যেমন সোহেল রানার ঘটনায় অভিযুক্তদের চেহারা স্পষ্ট হলেও এখনো আটক হয়নি কেউ। আমরা শনাক্ত করার চেষ্টা করতেছি। আর ফোনটা বন্ধ আছে, ফোনটা ব্যবহার হইলে তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা উদ্ধারের চেষ্টা করব। এমআরটি পুলিশের তথ্য বলছে 2025 সালে মেট্রোর ভেতর হাতে নাতে ধরা পড়েছে 70 মোবাইল চোর। চুরির পর উদ্ধার হয়েছে 48টি মোবাইল ফোন। আর এবছর জুন পর্যন্ত আটক হয়েছে 43 চোর, উদ্ধার 29টি ফোন। এটা শুধু উদ্ধারের তথ্য, বাস্তবে চুরির সংখ্যা আরও অনেক। তাৎক্ষণিক যদি আমাদেরকে ফুটেজটা সরবরাহ করা হতো উইদাউট জিডি বা মামলা, তাহলে আমরা তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া দেখাতে পারতাম। আমরা অথরিটি চাই না, কিন্তু আমরা তো সাথে সাথে যে প্রতিকারটা এটা পাচ্ছি, ওটা যদি সহযোগিতা করতো তাহলে এটা সহজ হয়ে যেত। ঢাকায় নগর জীবনযাত্রার ধারণা পাল্টে দিয়েছে মেট্রো রেল। মানুষের কাছে সবচেয়ে নিরাপদ ও স্বস্তির বাহনও এটি। কিন্তু রোজকার মোবাইল চুরির ঘটনায় মেট্রো রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন। দীর্ঘদিনের ভোগান্তি, তদবির ও দুর্নীতি কমাতে এর দায়িত্ব দেয়া হচ্ছে স্থানীয় প্রশাসনের হাতে। তবে নতুন এই ব্যবস্থাকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা যাবে কিনা তা নিয়ে সন্দিহান শিক্ষাবিদরা। বিস্তারিত ফরহাদ বিন নূরের রিপোর্টে। দেশে 65,000-এর বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক অন্তত 4 লাখ। তাদের বদলিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তৎপর একটি শক্তিশালী সিন্ডিকেট। এই বদলির জন্য শিক্ষকদের ছুটতে হয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রণালয়ে। সেখানে শুধু হয়রানি নয়, তদবির দুর্নীতির অভিযোগও বেশ পুরনো। দীর্ঘদিনের এই ভোগান্তি জটিলতা কমাতে বদলি প্রক্রিয়া স্থানীয় প্রশাসনের হাতে দিচ্ছে সরকার। খসড়া নীতিমালা অনুযায়ী উপজেলা, জেলা, বিভাগ ও সিটি কর্পোরেশনে হবে পৃথক কমিটি। প্রতিটি কমিটিতে সদস্য থাকবেন স্থানীয় 2 জন গণ্যমান্য ব্যক্তি। তবে বদলি কার্যক্রম স্থানীয় পর্যায়ে গেলে রাজনৈতিক বা অন্য কোনো প্রভাব মুক্ত রাখা যাবে কিনা তা নিয়ে সন্দিহান শিক্ষাবিদরা। প্রশ্ন হলো গণ্যমান্য ব্যক্তি কারা, এখন তাদের ক্রাইটেরিয়া কি, তাদেরকে পিক করবে কারা, তাদের পারফরমেন্স কেমন হবে, তো তারা কি সত্যিকার অর্থে কি তারা তাদের দায়িত্বটা পালন করবেন। আবার যারা এখানে এই থানা পর্যায়ে, উপজেলা পর্যায়ে যারা অফিসার আছেন তারা সৎ কিনা,
হ্যাঁ, তারা দক্ষ কিনা, তারা ডেডিকেটেড কিনা, তাদের সেই গার্ডস আছে কিনা, পুরো জিনিসটা যদি একটা ডিজাইনের মধ্যে না আনি আমরা, তাহলে এখন যেভাবে হচ্ছে নতুন নিয়মও ভালো কোনো ফল আসবে না। তবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলছেন, অনিয়ম রোধে নতুন যে নীতিমালা হচ্ছে তা অস্থায়ী। স্থায়ী সমাধানে নেওয়া হবে ভিন্ন উদ্যোগ, আর পুরো প্রক্রিয়া থাকবে মন্ত্রণালয়ের নজরদারিতেই। আমার কাঠামোর বাইরে যে ইউএনও বা ডিসি বা অন্য কেউ ডিসাইড করবে আমার মন্ত্রণালয়ের অধীনে কর্মরত একজন টিচারের বদলি কোথায় হবে, কিভাবে হবে, এটা নিয়ে আমি পার্টিকুলারলি আই এম নট হ্যাপি। আমার সেন্ট্রাল মনিটরিং এদের উপরে এত শক্তিশালী না যে তাদের করা প্র্যাকটিসেস আমি ইমিডিয়েটলি থামাতে সক্ষম হতে পারি। পার্মানেন্ট সলিউশন যেটা হবে, যেটাই হোক, সেটা শুধুমাত্র প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনেই হবে, অন্য কারোর অধীনে হবে না। কিন্তু সেটা হলো পার্মানেন্ট সলিউশন, এটা টেম্পোরারি সলিউশন। বদলির যে নতুন নীতিমালা হাতে নিয়েছে সরকার, এতে শিক্ষকদের ভোগান্তি কমার কথা বলা হলেও তা নির্ভর করছে স্থানীয় প্রশাসনের স্বচ্ছতার উপর। কিন্তু স্থানীয় প্রশাসন কতটা স্বচ্ছতার সাথে এই বদলি প্রক্রিয়া সম্পন্ন করতে পারে এখন সেটি দেখার বিষয়। ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা। 2027 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা জানুয়ারি মাসে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সকালে রাজধানীর আজিমপুরে এক মতবিনিময় সভায় এই কথা জানান তিনি। এছাড়া 2 জুলাই শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা নিয়ে তিনি বলেন যে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটলে কোনো ছাড় দেওয়া হবে না। শিক্ষার্থী নকল করলে ব্যবস্থা নেওয়া হবে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে। পরীক্ষকদের মূল্যায়ন নিশ্চিতে উত্তরপত্র পুনর্যাচাই করা হবে বলে সতর্ক করেন মন্ত্রী। জানান এতে গড়িমসি পেলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। এছাড়া 2022 সাল থেকে যেসব শিক্ষক কর্মচারী অবসর ভাতা পাননি তাদের বকেয়া জুলাই মাসের মাঝামাঝি থেকে শুরু হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। গাইবান্ধায় 6 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে ক্ষুব্ধ জনতা অভিযুক্তের মালিকানাধীন রেস্টুরেন্টে ভাঙচুর এবং আগুন দেয়। এই ঘটনার বিচার দাবি জানিয়েছেন স্বজন এবং এলাকাবাসী। 6 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্টে হামলা, আগুন দেয় ক্ষুব্ধ জনতা। স্থানীয়রা জানায়, গাইবান্ধা সদরের ভেড়ামারা ব্রিজ এলাকায় জাফলং চাইনিজ ফাস্টফুড রেস্টুরেন্টে 6 বছরের শিশুকে টাকার প্রলোভনে নিয়ে যায় প্রতিষ্ঠানটির মালিক আমির উদ্দিন। পরে সেখানে মেয়েটিকে ধর্ষণ করে সে। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আড়াল থেকে ওরা দেখছে যে অনৈতিক কাজ করতেছে। ছোট বাচ্চার যদি এইভাবে স্বাধীনতা না থাকে তাহলে আমাদের স্বাধীন দেশ হয় এটা কি করতেছি আমরা। পরে ক্ষুব্ধ জনতা অভিযুক্ত আমিরকে আটক করে গণপিটুনি দেয়, ভাঙচুর করে আগুন দেয়া হয় রেস্টুরেন্টটিতে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আমিরকে আটক করে থানায় নিয়ে যায়। আমরা তো মাত্র তাকে নিয়ে আসলাম, পরিস্থিতি এমন ছিল আমরা ওইখানে এই মুহূর্তে যাচাই করার সুযোগ পাই। আমরা যাচাই করব লোকজনের ভাষ্যমতে ধর্ষণের অভিযোগ, ধর্ষণের চেষ্টা না, ধর্ষণের অভিযোগ লোকজনের কথা মতে। তো আমরা আরো যাচাই করে বলতে পারবো কনফার্ম হয়। রেস্টুরেন্টটিতে দীর্ঘদিন ধরে অবৈধ কর্মকাণ্ড হতো বলে অভিযোগ স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দেখছেন স্টার নিউজ প্রাইম। নিচে একটা বিরতি, ফিরে আসছি। দেখছেন স্টার নিউজ প্রাইম। দেশের বাইরের খবর জানাবো। মার্কিন পার্লামেন্টের প্রতিনিধি পরিষদের পর এবার সিনেটেও পাশ হলো ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা কমানোর বিল। মঙ্গলবার 2 ভোটের ব্যবধানে পাশ হয় বিলটি। বিলটির পক্ষে ভোট পড়েছে 50টি আর বিপক্ষে 48টি। ভোট দেওয়া থেকে বিরত ছিলেন 2 রিপাবলিকান। পক্ষে ভোট দেওয়াদের সিংহভাগই ডেমোক্র্যাট প্রার্থী, আর বিপক্ষে ভোট দেওয়াদের বেশিরভাগ রিপাবলিকান। তবে 4 রিপাবলিকান সিনেটর পক্ষে ভোট দিয়েছেন, আবার এর বিরোধিতা করেছেন একজন ডেমোক্র্যাট প্রার্থীও। মঙ্গলবারের ভোটের মাধ্যমে প্রথমবারের মতো যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত কোনো প্রস্তাব কংগ্রেসের উভয় কক্ষে পাশ হলো। পার্লামেন্টে মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধ ক্ষমতা কমানোর প্রস্তাব পাশকে অর্থহীন আখ্যা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই প্রতিক্রিয়া জানান তিনি। পাশাপাশি একে একটি ভুল সময়ে নেওয়া পদক্ষেপ বলেও অভিহিত করেছেন তিনি। ওই পোস্টে ট্রাম্প আরও দাবি করেন, ইরানকে তিনি এমন অবস্থায় নিয়ে গিয়েছেন যেখানে গেল কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো তারা যুক্তরাষ্ট্রকে সম্মান ও গুরুত্ব দিচ্ছে। এমন সময় সিনেটে এই প্রস্তাব হওয়ার কোনো অর্থ নেই এবং এটি একেবারেই সময়োপযোগী নয়।
এদিকে হরমুজ প্রণালী খুলে দেওয়া হলেও এ নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের বিরোধ এখনো কাটেনি। গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে যাতায়াতের জন্য ইরানের টোল আদায়ের পরিকল্পনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছে যুক্তরাষ্ট্র। ইরানের পরমাণু কর্মসূচির বিষয়টিও অমীমাংসিত। ট্রাম্পের দাবি, ইরান পারমাণবিক অস্ত্র অর্জন না করার ব্যাপারে সম্মত হয়েছে। তবে ইরানি প্রেসিডেন্ট সাফ জানিয়ে দিয়েছেন যে প্রতিরক্ষা প্রশ্নে কোনো দর কষাকষিতে রাজি নয় তেহরান। প্রণালী গেল 4 মাস যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্র ছিল মাত্র 167 কিলোমিটার দীর্ঘ এই জলপথ। গেল রবি ও সোমবার সুইজারল্যান্ডের বৈঠকে এ বিষয়ে একটি সমঝোতায় পৌঁছায় দুপক্ষ। সোমবার অন্তত 36টি বাণিজ্যিক জাহাজ হরমুজ অতিক্রম করেছে, যা যুদ্ধ শুরুর পর একদিনে সর্বোচ্চ। মঙ্গলবার আরও 2টি সুপার ট্যাঙ্কার জলপথটি পাড়ি দেয়। এরই মধ্যে সেখানে আটকে থাকা 11,000 নাবিককে সরিয়ে নিতে শুরু করেছে জাতিসংঘ। তবে এই পথের ব্যবস্থাপনা নিয়ে এখনও জলঘোলা হচ্ছে। নতুন করে শুরু হয়েছে বিতর্ক। ইরান ও ওমান ভবিষ্যতে জলপথটির ব্যবস্থাপনা নিয়ে যৌথভাবে কাজ করার কথা বললেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলছেন, আন্তর্জাতিক জলপথে কোনো দেশ টোল বা ফি আদায় করতে পারে না। এটি একটি আন্তর্জাতিক জলপথ। আন্তর্জাতিক আইনে কোনো দেশ এখানে টোল বা ফি আরোপ করতে পারে না। আরও একটি অমীমাংসিত ইস্যু ইরানের পারমাণবিক কার্যক্রম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA সময় মতো পারমাণবিক কার্যক্রম পর্যবেক্ষণ করতে ইরানে যাবে। ইরান পারমাণবিক অস্ত্র না বানাতে রাজি হয়েছে, এমনটাও বলছেন তিনি। ইরানের সঙ্গে আমরা ঐতিহাসিক একটি শান্তি সমঝোতায় পৌঁছেছি। গতকাল হরমুজ দিয়ে 1,90,00,000 ব্যারেলেরও বেশি তেল পরিবহন হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না এবং তারা এতে সম্মত হয়েছে। এদিকে পাকিস্তান সফরে গিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনো সমঝোতা স্মারকের অংশ নয়। আত্মরক্ষা সক্ষমতা না থাকলে ইরানও গাজার মতো পরিস্থিতির মুখোমুখি হতো। তাই প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আমরা কারো সঙ্গে আলোচনা করব না। ইসলামাবাদ সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন পেজেশকিয়ান। পরে পাকিস্তান কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস তাকে কার্ডিয়াক সার্জারিতে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে। জনস্বাস্থ্য, চিকিৎসা শিক্ষা ও চিকিৎসা গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়েছে ইরানের প্রেসিডেন্টকে। ইফাতিরা, স্টার নিউজ। এই ছিল স্টার নিউজ প্রাইমের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।